আজকে আমরা যে দেশ নায়কের গল্প শুনবো, তার গল্প, তার কাহিনী, তার কথা শুনে যদি তোমাদের রক্ত টকবক করে না ফুটে, তাহলে তোমাদের গুলা রক্তই নয়, ঠান্ডা জল, কোল্ড ব্লাডেড এনিম্যাল। যেমন ধরো সাপের যেটা সেইটা, ব্যাঙের যেটা সেইটা, তাদের গুলো ঠান্ডা হয়। সাপ ব্যাঙ এদের ঠান্ডা রক্ত হয়নি। এই গল্প শুনে যদি তোমাদের রক্ত টকবক করে না ফুটে, তাহলে তোমাদের রক্তগুলো ওই সাপের আর ব্যাঙের। একদম। শুনো তাইলে, তাহলে একটি ছেলে, ঠিক আছে, সে পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছে। একটা ছেলে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে, তার হাতের সামনে এখানে রাখা আছে গায়ত্রী মন্ত্র। কি রাখা আছে? গায়ত্রী মন্ত্র। ব্রিটিশদের আমলে পরীক্ষা দিচ্ছে, গার্ড দিচ্ছে কোনো ব্রিটিশ কোনো একজন প্রফেসর, সে গার্ড দিচ্ছে। গার্ড দিতে দিতে যখনই দেখছে যে এটা কি, এটা কোনো চোথা নাকি, চোথা মানে নোট, এটা কোনো নোট নেই নিচে নাকি, সে যখন খুলে দেখছে যে এটা লেখা আছে গায়ত্রী জপ, গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এটা হচ্ছে, আমরা জানি এটা গায়ত্রী মন্ত্র। তাহলে সে এটা লিয়ে গেছে। যখনই সে এটা খুলে দেখছে, ও তখন বলছে তোমাদের মধ্যে এই অন্ধবিশ্বাসটা আর কোনোদিন যাবে না, তোমরা একদম যা আছো একদম বাঙ্গু আছো তো বাঙ্গুই আছো। কে বলছে? ওই ব্রিটিশের যে প্রফেসর, সে বলছে। ক্ষোভ জন্মিল কার মধ্যে? ওই ছেলেটার মধ্যে যে পরীক্ষা দিচ্ছিল, ক্ষোভ জন্মিল। এরকম করে ব্রিটিশরা ভারতবর্ষকে যেরকম ভাবে অত্যাচার করছে, এইসব দেখে আস্তে আস্তে তার মনের মধ্যে ক্ষোভ জন্মিচ্ছে। একটা টাইম ওই লোকটাকেই ওর সাথে আবার দেখা হয়েছে। কোথায়? কলেজে। যেই ওই ছেলেটা কলেজে ওকে দেখেছে, জুতো এরকম করে তুললো, ধরলো, মার, চাক মার। এই ছেলেটার জন্ম হয়েছে উড়িষ্যার কটকে। জন্মগ্রহণ করেছে 1897 সালে। কোথায়? 1897 সালে উড়িষ্যার কটকে। তখন সেটা ছিল বেঙ্গল প্রভিন্সের আন্ডারে। তখন উড়িষ্যা আলাদা রাজ্য থাকেন। কি বললাম বুঝতে পারলে? বেঙ্গল প্রভিন্সের আন্ডারে। সে আস্তে আস্তে যখন তার মানে কি দাঁড়ালো, সে আস্তে আস্তে ব্রিটিশদের বিরোধী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, ব্রিটিশদেরকে যত দেখছে তার মনের মধ্যে তত ব্রিটিশ না জাগে উঠছে, কারণ ব্রিটিশরা ভারতবর্ষকে প্রচুর পরিমাণে অত্যাচার করে যাচ্ছে। ঠিক আছে, এরপর কি হলো, সে তার বাবা দেখছে যে না না না, এই ছেলে তো পুরো দেশের প্রতি একদম মানে নিজেকে সমর্পণ করে দিতে চলেছে, তাহলে ইয়াকে আমাকে এখান থেকে বের করে আনতে হবে। তখন ওর বাবা ওকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে, ওর মা অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে যে তোকে ব্রিটিশদের বিরুদ্ধে এরকম কথা বলতে হবে না, ঠিক আছে, তাহলে তোকে পুলিশে এবারে জেলে পুরে দেবে, তোকে এই করে দেবে, ওকে জেলে পুরেছিল, তারপরে তাহলে এই সমস্ত করে দিবে। এই সমস্ত কথা বলে পরেও তাকে কিন্তু আর শান্ত করা যায়নি। তখন তার বাবা গেম প্ল্যান চালছে আলাদা গেম প্ল্যান। মানে কি, সে তখন বলছে তোর যদি অকাত থাকে তাহলে একবার ব্রিটিশদের সবচেয়ে বড় পরীক্ষা, সেটা হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষা, এটা পাস করে দেখা। তোর অকাত নাই, তুই এটা পাস করতে পারবি না। কাকে বলেছিল? সেই ছেলেটাকে। কি বলছে? যে এটা পাস করে দেখা। ঠিক আছে, তো মাত্র 7 মাস সময় ছিল। কত? 7 মাস। ব্রিটেনে যাই করে 7 মাস পড়াশোনা করে পরে সে পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় দিয়ে করে দেখছে নিজ দিক থেকে কোনো নাম তার নাই। তার কারণ সে এখানে টপ করেছে, তার নাম আছে উপর দিক থেকে, সে 4 র্যাঙ্ক করেছে। কত র্যাঙ্ক করেছে? 4। সিভিল সার্ভেন্ট হওয়া মানে চারটিখানি ব্যাপার নয়। সেই সময় সিভিল সার্ভেন্ট যারা হইতো তারা 3 বছর 4 বছর 5 বছর ড্রপ দিয়ে পড়ে তারপরেও র্যাঙ্ক করতে পারতো নি, পাস করতে পারতো নি। সুভাষচন্দ্র বোস যার কথা তোমরা বলছো, ঠিক আছে, সে মাত্র 7 মাস পড়ে করে 4 র্যাঙ্ক করেছে। 4। কি বললাম বুঝতে পারলে? এর আগে সুভাষচন্দ্র বোসের আগে অনেকেই ছিল যারা সিভিল সার্ভেন্ট পরীক্ষায় পাস করেছে, কিন্তু কারো এইরকম কেউ থাকেনি যে সে পরীক্ষায় পাস করেছে অথচ সেই চাকরিতে জয়েন করে। সে কি করলো? ওই চাকরি ছাড়িয়ে দিয়ে রিজাইন করে দিয়ে চলে এলো। তার কারণ হচ্ছে ব্রিটিশরা তাদেরকে ওই যে চাকরি যেটা আছে সিভিল সার্ভেন্ট, তার যে পোস্ট, মেন পোস্ট, সেটা বলা হয় কালেক্টর। কি হবে তারা? সে এটা চাকরি যখন পাবে কি বলবে তাকে? কালেক্টর। কালেক্টর মানে ট্যাক্স কালেক্ট যে করে তাদেরকে বলা হয় কালেক্টর। ট্যাক্স আমাদের এখানে কালেক্টরই বলেনি, ডিএম যে হয় তাদেরকে কালেক্টরই বলা হয়। তাহলে তারা কি করবে? ট্যাক্স কালেক্ট করবে। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু বলছে যে আমি আমার দেশেরই
সম্পদ, সেইটা নিয়ে করে আমি নেবো, দিয়ে আমি ব্রিটিশদের হাতে তুলে দেবো, এই জিনিস আমি করতে পারবো না। তার জন্য সে ওই চাকরি রিজাইন দিয়ে দিয়েছে। সে রিজাইন দিয়ে আসছে, ভারতবর্ষে ফিরে আসছে। ভারতবর্ষে ফিরে আসছে। ভারতবর্ষের ম্যাপ তোমাদেরকে আমি বলেছিলাম, দেখো ওই সাইডটা দেখো, একদম ওই সাইডটা নীলটা আছে নি, হ্যাঁ ওই সাইডটা কি, একদম ওই সাইডটা দেখো, মুম্বাই এর ওই দিকটা, হ্যাঁ ওইখানে এসে করে জাহাজ আছে দাঁড়াচ্ছে মুম্বাই পোর্টে। সেই মুম্বাই পোর্টে যখন সবাই চারিদিকে খবর হয়ে গেছে যে বাংলার একজন এরকম আছে যে 4th র্যাঙ্ক করেছে, তারপরে চাকরি রিজাইন দিয়ে দিয়েছে, আর আমাদের এখানে গ্রুপ ডি চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দিতে হবে। নেতাজি গ্রুপ এ চাকরি, গ্রুপ এ সেই সময়ের জন্য সবচেয়ে বড় চাকরি যেটা, সেই চাকরিকে লাত মারি দিয়ে চলে আসছে, আর এখানে 10 লাখ টাকা, সিরিয়াসলি যদি তোমরা দেখো গ্রুপ সি ডি 10 লাখ 12 লাখ 13 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে তারা চাকরি করছে। ঠিক আছে, তো সে কি করছে, মুম্বাইয়ে ঢুকছে। মুম্বাই যেই ঢুকছে, তখন যেই ঢুকছে চারিদিকে খবর হয়ে গেছে, যেই ঢুকছে নাম যে এখানে, সেখানে দেখছে চারিদিকে লোকে ভর্তি। কেন? তখন সাদরে আমন্ত্রণ করার জন্য। যে তখন সুভাষচন্দ্র বোস দেখছে যে আমাকে এত লোক আমাকে রিসিভ করার জন্য আসিছে, ঠিক আছে। তারপর তার যুদ্ধ শুরু হলো। সে কি করলো, সে আস্তে আস্তে এবারে ব্রিটিশদের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দিল। ঠিক আছে, যখনই এরকম ব্রিটিশদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, তাকে কি করছে, এরকম জেলে নিয়ে চলে যাচ্ছে। তার বাবা জানকীনাথ বোস, সে ছিল বিরাট বড় উকিল, ঠিক আছে। তাহলে সেই জানকীনাথ বোস তখন কি করছে, তাকে এবারে যখন এরকম উল্টাপাল্টা কথা বলছে ব্রিটিশদের বিরুদ্ধে, ঠিক আছে, জেলে নিয়ে যাচ্ছে, আবার বাবা ছাড়াই নিয়ে আসছে, আবার জেলে যাচ্ছে, আবার ছাড়াই নিয়ে আসছে। এরকম করে করে তার কি হলো, তার যে জনপ্রিয়তা, সুভাষচন্দ্র বোসের জনপ্রিয়তা কিন্তু বিরাট বাড়িয়ে গেল। ঠিক আছে, এরপরে সে কি হচ্ছে যে আস্তে আস্তে পুরো ভারতবর্ষ তাকে চিনছে। এমনিতে কি তাকে শুধু বাংলার লোক চিনতো, আস্তে আস্তে তাকে পুরো ভারতবর্ষ চিনছে। সেই যে ভারতবর্ষ আছে, সেই ভারতবর্ষে সেই সময়ের জন্য অনেক বড় বড় যদি নেতার কথা বলা হয়, তার মধ্যে 1 নম্বর আছে কি, মহাত্মা গান্ধী। কি আছে? মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। সেই মোহনদাস করমচাঁদ গান্ধী তিনিও কিন্তু একজন উকিল ছিলেন, একজন উকিল বলতে যারা ব্রিটেন থেকে যারা ওকালতি পাস করে আসে তাদেরকে বলা হয় ব্যারিস্টার। উকিল আর ব্যারিস্টার মধ্যে পার্থক্য সেরকম কিছু নাই, যারা ব্রিটেন থেকে করে আসে তাদেরকে বলা হয় ব্যারিস্টারই। তাহলে তিনি ব্রিটেন থেকে করে এসেছিলেন, তাই তাকে বলা হতো ব্যারিস্টার। কি বললেন, বুঝতে পারলেন? তাহলে আমাদের ভারতবর্ষে যারা ওকালতি করছে তাদেরকে কি বলবে, ব্যারিস্টার বলবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে সেই রকম মোহনদাস করমচাঁদ গান্ধীও সে ছিল কিন্তু একজন ব্যারিস্টার। সেই সময় অলরেডি ন্যাশনাল কংগ্রেস কিন্তু তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে? ন্যাশনাল কংগ্রেস যে তৈরি হয়ে গেছে, সেই ন্যাশনাল কংগ্রেসে কি হতো, ন্যাশনাল কংগ্রেস তোমাদের সিলেবাসে ইতিহাসে আছে বলুন। ন্যাশনাল কংগ্রেসে কি হতো, ন্যাশনাল কংগ্রেসে প্রতি বছর একটা করে অধিবেশন হতো। অধিবেশন মানে মিটিং, ঠিক করা হবে যে এই বছর তুই মডেল হবি, এর পরের বছর তুই হবি, তার বছর তুই হবি, এরকম করে একটা মডেল ঠিক করা হতো। দিয়ে সেই মডেল কি করবে, যে বিভিন্ন কিছু রুলস এন্ড রেগুলেশন আনবে, সেই রুলস এন্ড রেগুলেশন সবাইকে মানতে হবে। কি বলে, বুঝতে পারলে? তাহলে সেই রকম ভাবে অধিবেশন হচ্ছে। সেই বিভিন্ন ধরনের অধিবেশনে কি হয়, এই অধিবেশনগুলোতে কারা প্রেসিডেন্ট বা সভাপতি হয়, যে রাজ্যে বা যে রাজ্যে হবে বা যে শহরে হবে সেই শহরের লোক হতে পারবে। মানে ধরো কলকাতায় হচ্ছে, এইবারে ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন কলকাতায় হচ্ছে, তাহলে কলকাতার কেউ প্রেসিডেন্ট হতে পারবে, এটা হচ্ছে রুলস ওইখানে আছে। কি বললে, বুঝতে পারলে? তাহলে কলকাতার অধিবেশনে কি নেতাজি হতে পারবে প্রেসিডেন্ট? পারবে না। ঠিক আছে, কিন্তু যদি দেখো ভারতবর্ষের যে ন্যাশনাল কংগ্রেস রয়েছে না, সেই ন্যাশনাল কংগ্রেসের প্রথম যে সভাপতি, তার নাম হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। কি নাম? উমেশ চন্দ্র ব্যানার্জি। পরীক্ষাগুলো পড়ে এই যে উমেশ চন্দ্র ব্যানার্জি, সেই উমেশ চন্দ্র ব্যানার্জি তিনি ভারতের বাংলার মধ্যে, বাংলায় তার রেসিডেন্স, ঠিক আছে। কিন্তু এই যে অধিবেশনটা, সেই অধিবেশনটা হয়েছিল বোম্বেতে। কোথায় হয়েছিল? বোম্বেতে। তাহলে ভারতে ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে। সেইখানের সভাপতিত্ব কে করেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, আমাদের বাংলা। কি বললাম, বুঝতে পারলে? এই কথাটা আমি কেন তোমাদেরকে বলছি, নেতাজির সাথে ইয়ার কি সং? তার সং হচ্ছে এইটাই যে ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেই সময়ের জন্য, সে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হিসেবে তাকে নমিনেট করা হয় বা মনোনীত করা হয়। কি করা হয়? মনোনীত, নির্বাচিত নয়, মনোনীত। মনোনীত মানে সবাই মিলে ঠিক করেছে এইবারে মডেল তুই হবি। তাহলে ওই ঠিকটা কে করেছে? কাকে করা হয়েছে? সুভাষচন্দ্র বোসকে। কত সালে যদি বলা হয় করা হয়েছে? কত সালে?
1938 সালে সর্বপ্রথম ভারতবর্ষের যে ন্যাশনাল কংগ্রেস, সেই ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হিসাবে সুভাষচন্দ্র বোসকে এখানে মনোনীত করা হয়। ঠিক আছে, ঠিক তার পরের বছরেই সুভাষচন্দ্র বোস, তার পরের বছরেই দেখা হচ্ছে যে সুভাষচন্দ্র বোস কি করছে, যখনই ওখানে প্রেসিডেন্ট হয়ে গেল না, সে কি করছে, সে হচ্ছে যে সে নিজে যেগুলো ঠিক করে আর কি, সে একটা গরম দল নেয়। গান্ধীজিকে যখন একটা গালে চড়ানো হবে, সে কি বলবে, আরেকটা গাল বাড়াই দাও। নেতাজি কি বলবে, ওই গালটাকে আরেকটা গালের সাথে ঢুকাই দাও। ঠিক আছে তো? তাহলে এইরকম দুজন আলাদা আলাদা ছিল। তাহলে স্বাভাবিকভাবেই গান্ধীজির কিন্তু নেতাজিকে অতটা পছন্দ হচ্ছে না। সে এখানে যাই করে বিভিন্ন আলাদা আলাদা নতুন নতুন কিন্তু থিওরি তৈরি করছে। ঠিক আছে, নতুন নতুন কমিশন তৈরি করছে। কে? নেতাজি। নেতাজি যাই করে ন্যাশনাল কংগ্রেসে প্ল্যানিং কমিশন তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, পরিকল্পনা কমিটি, সেইখানে পরিকল্পনা কমিটিতে বিভিন্ন ধরনের পরিকল্পনা হবে, আমরা কিভাবে দেশকে স্বাধীন করবো, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, সেইগুলো কে তৈরি করছে? নেতাজি। এইগুলো কার পছন্দ হচ্ছে না? গান্ধীজির এগুলো কিন্তু পছন্দ হচ্ছে না। গান্ধীজি পছন্দ না হওয়ার কিছু নাই। গান্ধীজি বলছে যাই তুমি করবে অহিংসার মধ্যে দিয়ে করো। কে বলছে? গান্ধীজি। অহিংসার মধ্যে। গান্ধীজি হিংসাকে সাপোর্ট করে। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু অহিংসাকেই সাপোর্ট করবে। কিন্তু সমস্যা কি, যে আমার দেশকে স্বাধীন করব আমি, কিন্তু তার জন্য আমাকে, আমি যদি বলি যে লাও আমাকে একটু ছেড়ে দাও, এবার আমার দেশকে স্বাধীন করে দাও, এরকম করলে তো কেউ শুনবে না। এরকম করে যদি না শুনে, তাহলে তাকে সেইভাবেই জবাব দিতে হবে। তখন কি হলো, যে তার পরের বছর 1939 সাল, 38-এর ঠিক পরেই 1939-এ কি হচ্ছে, 1939-এ বলছে যে না, নেতাজি তখন চাইছে যে আমি এবারে সভাপতি হব। ঠিক আছে, তখন বলছে না না, আর তোমাকে হইতে দেবো নি। কে বলছে? গান্ধীজি বলছে না, আর তোমাকে হইতে দেবো নি, তোমার মডেলে আমি দেখে নিয়েছি, তুমি সবকিছু কাজ নিজের মতো করে করছো। ঠিক আছে, এই নেতাজি তখন বলছে আচ্ছা তাহলে ভোট হোক, ভোটে যে জিতবে সে হবে। কে বলছে? নেতাজি। হ্যাঁ, ভোট হবে। ভোটে গান্ধীজি এমন কাউকে নাই, সবাইকে যাই করে পার্সোনালি যাই করে বলে গেছে যে লাও, আমি বলছি তুমি দাঁড়াও সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে, আমি বলছি সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে দাঁড়াও, তুমি জিতবে, কারণ তোমার ফুল সাপোর্ট আমি দেবো তোমাকে। কে বলছে? গান্ধীজি। কেউ দাঁড়াতে সাহস পর্যন্ত দেখায়নি। নেহেরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, সে পর্যন্ত দাঁড়ানোর সাহস দেখায়নি যে নেতাজির বিরুদ্ধে আমরা দাঁড়াবো নি। ঠিক আছে, তারপরে সবার লাস্টে একজনকে পালিও, তার নাম হচ্ছে পট্টবি সীতা রামাইয়া। ঠিক আছে, ন্যাশনাল কংগ্রেসে গান্ধীজি নিজে বলেছে যে এই হার যদি তুমি হারো, তাহলে এটা তোমার হার হবে না, আমি নিজে হারবো, তুমি দাঁড়াও, আমি তোমার কথা বলছি, তুমি দাঁড়াও। ওর কথা শুনে, এই কথা শুনে এই পট্টবি সীতারামাইয়া সে দাঁড়াইছে। দিয়ে তারপরে জিতে গেল নেতাজি। কে জিতল? নেতাজি। পর দুবার ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছে কে? সুভাষচন্দ্র বোস। কে হয়েছে? সুভাষচন্দ্র বোস। 1938 আর 1939, এই 38 আর 39, এই 39-এ দেখছে যে সুভাষচন্দ্র বসু জিতে গেছে। এইটা দেখে করে গান্ধীজি তিনি বুঝতে পারছেন, তিনিও যে অন্য তার যে বিরাট প্রতিদ্বন্দ্বী এরকম নয়। গান্ধীজি সুভাষচন্দ্র বসুর বাবার বয়সী সেই সময়, নেতাজি একদম ইয়াং, গান্ধীজি একদম বয়স্ক লোক একজন। কি বলছি বুঝতে পারছো? তাহলে সেই গান্ধীজির সাথে নেতাজি যেহেতু মিলছে নি সেরকম, নেতাজি বুঝতে পারছে যে আচ্ছা ঠিক আছে, আমার এই দলে থাকি কোনো লাভ নাই, কারণ এই দলে থাকি আমি বিশাল কিছু কাজ করতে পারবো না, তাহলে আমি এখান থেকে ইস্তফা দিই। দিয়ে ন্যাশনাল কংগ্রেস ছাড়ি করে সে বেরিয়ে এসছে। ঠিক আছে, তখন ন্যাশনাল কংগ্রেস ছাড়ি যখন বেরিয়ে এসছে, নেহেরু আর খুব ভালো বন্ধু ছিল, আর নেহেরু সবসময় গান্ধীজির সাথেই সবসময় থাকতো আর কি। মানে গান্ধীজির খুব প্রিয় কে? নেহেরু। ওই জন্য প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছে? নেহেরুই হয়েছে। তো ওই যে নেহেরু যখন ওকে বলছে যে তুমি এরকম ডিসিশন কেন নিচ্ছ, গান্ধীজি যেটা বলছেন সেটা তো কোনো ভুল কিছু বলার নেই, যে আমরা গান্ধীজি কি চাইছে, সুভাষচন্দ্র বসু কি চাইছে। যদি গান্ধীজি আর সুভাষচন্দ্র বসুর যদি মতটা বা মতাদর্শে যদি তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে গান্ধীজি চাইছে যে সেই সময় কি হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 কি হচ্ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ যে হয়েছে না, সেই প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষের যে আর্মি রয়েছে না, সেই ভারতবর্ষের আর্মিকে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা নিজেদের কাজে লাগাইছে। কাদের কাজে লাগাইছে? নিজেদের কাজে। ওকে, আমাদের ভারতবর্ষের সাথে কি যুদ্ধ হচ্ছিল? প্রথম বিশ্বযুদ্ধে আমাদের ভারতবর্ষ অংশগ্রহণ করেছিল? করেনি। কিন্তু তারপরেও আমাদের ভারতের সৈন্য যাই করে লড়ছে। কিসের জন্য লড়ছে? ব্রিটিশদের চাপে আর গান্ধীজির চাপে। গান্ধীজি বলছে যে না না যাও যাও, লড়ো লড়ো লড়ো, যদি ওদের হয়ে যদি লড়ো, যদি মানে ইংরেজরা যদি ভাবে যে ঠিক আছে এরা অনেক লড়িছে, তাহলে এদেরকে স্বাধীন করে দেবো।
হ্যাঁ, সেই সেম জিনিস নেতাজি যাই করে যখন বলছে যে প্রথম যে বিশ্বযুদ্ধ সেইখানে তো আমরা লড়েছি, কিন্তু কি করে দিয়েছে, আমাদেরকে স্বাধীন করে দিয়েছে? করে তো দেয়নি। তাহলে সেকেন্ড যে বিশ্বযুদ্ধ, সেই সেকেন্ড বিশ্বযুদ্ধে আমাদের ভারতবর্ষের কোন সৈনিক ওদের হয়ে লড়বে নাই। তাদের হয়ে লড়বে নি? ব্রিটিশদের হয়ে। দেখো, এটা বিশ্বযুদ্ধের কথা যদি তোমাদেরকে বলি, ইউরোপিয়ান যারা আছে, ইউরোপের সাথে কাদের যুদ্ধ হচ্ছে? জাপান, জার্মানি, এদের এইরকম করে বিশ্বযুদ্ধ হচ্ছে। কাদের? একদিকে অ্যাক্সিস ফোর্স, একদিকে অ্যালাইড ফোর্স। এটা তোমাদের জানার দরকার নেই, জাস্ট এইটা মাথায় রাখো যে একদিকে পুরো ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রি গুলো তারা রয়েছে, আর একদিকে জাপান রয়েছে, একদিকে জার্মানি রয়েছে, ঠিক আছে? তাদের সাথে যুদ্ধ হচ্ছে। তাহলে ইংরেজরা কাদের সাথে যুদ্ধ করছে? জাপান আর জার্মানি, এদের সাথে, ঠিক আছে? এদের সাথে যুদ্ধ করছে কাদের সৈন্য নিয়ে? আমাদের সৈন্য নিয়ে। আমাদের সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেছে, ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে না, সেই সময়ে কেন নেতাজি এই কংগ্রেস ছাড়ি বেরিয়ে চলে এলো? তার বড় কারণ হচ্ছে যে গান্ধীজি বলছে যে এইবারে আমি একদম পুরোপুরি কনফার্ম যে এইবারে যদি ব্রিটিশরা এইবারে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি জিতে যায়, তাহলে আমাদেরকে মুক্ত করে দেবে। সুতরাং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদেরকে মানে আমাদের ভারতবর্ষের যে সৈন্য তারা ব্রিটিশদের হয়ে লড়ুক, দিয়ে তারপরে জিতুক, জিতে পরে আমাদেরকে তারা ব্রিটিশ আমাদেরকে এবারে স্বাধীন করে দিবে। এটা সে বলছে। নেতাজি বলছে যে না, প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু আমরা কোনো ভালো ফল পাইনি, প্রথম বিশ্বযুদ্ধে ওরা জিতেছিল, তারপরে আমাদেরকে যেহেতু ছাড়ে দেয়নি, তাহলে সেকেন্ড বিশ্বযুদ্ধে আমরা আর কোনো তাদেরকে হেল্প করিব না, ঠিক আছে? গান্ধীজি সেটা মানে নিতে পারছেন। গান্ধীজি বলছে না, তোমার সাথে আমার এই মতের মিল হচ্ছে নি, তাহলে যেহেতু মতের মিল হচ্ছে নি, তাহলে আমি আর তোমার সাথে থাকতে পারলাম না। নেহেরু অনেক বোঝানোর চেষ্টা করলো তাকে, ঠিক আছে? নেহেরু বলছে তুমি এত দূরে চলে যাইও না যে এখানে না ফিরে আসতে পারো, আমাদের থেকে এমন দূরে চলে যাইও না, মানে ন্যাশনাল কংগ্রেসে যাতে আর ফিরে না আসতে পারে, এরকম যেমন না হয়। কে বলছে? নেহেরু, ঠিক আছে? নেহেরু বলছে যে আমরা যদি এরকম ভাবে স্বাধীনতা পাই, কি অসুবিধা? বলছে আমার স্বাধীনতা পাওয়ালি আমার অসুবিধা নাই। কে বলছে? নেতাজি বলছে আমার স্বাধীনতা পাওয়ালি অসুবিধা নাই, কিন্তু তোমরা জাস্ট ভাবো দেখি, যে অহিংসার কথা গান্ধীজি বলছে, সেই অহিংসার কথা মাথায় রেখে করে যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে যাবে, তারপরে ভারতবর্ষকে যদি কেউ অ্যাটাক করে, ওই অহিংসা নিয়ে পড়ে দেখবে, তখন নিজেদের আর্মি কাজে লাগাবে নি, তখন নিজেদের এয়ারফোর্স কাজে লাগাবে নি, তখন নিজেদের আর্মি, এয়ারফোর্স, নেভি কাজে লাগাবে নি, শব্দ লাগাই দেবে। তাহলে এই যে অহিংসা, এই অহিংসাটা কি? কিসের অহিংসা? আমাকে কেউ মারতে আসছে, আমি সেটাকে প্রোটেক্ট করছি, সেটাকে অহিংসা বলছি না? কোনটাকে অহিংসা বলছি? তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে গান্ধীজির সাথে নেতাজির একটা মতের অমিল হলো। তখন নেতাজি এখান থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে করে নিজের পার্টি খুললো। নিজের পার্টির নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। কি? ফরওয়ার্ড ব্লক। সেই ফরওয়ার্ড ব্লক খুলছি কত সাল? 1940। 1940-এ যখন ব্রিটিশদের বিরুদ্ধে এরকম প্রচুর পরিমাণে জোর সরব হচ্ছে চারিদিকে, ওর নাম, নেতাজির নাম চারিদিকে ছড়িয়ে গেছে, বুঝতে পেরে গেছে, ঠিক আছে? তখন নেতাজি যখনই কোনো কথা বলছে, চারিদিকে বুলেটিন বিভিন্ন খবরে এদিকে ওদিকে চারিদিকে দেখাচ্ছে, ব্রিটিশরা ভয় পাচ্ছে, তাকে জেলে ভরে দিচ্ছে। ইয়ার এইবারে এমন ধারায় জেলে ভরে দিয়েছে, আর ওকে বাইরে বের করানো পারবে, ঠিক আছে? তাহলে ওকে জেলে ভরে দিল। নেতাজি কি করলো? নেতাজি বলছে যদি আমাকে বাইরে, জেলের বাইরে যদি না রাখতে দেওয়া হয়, না যেতে দেওয়া হয়, তাহলে আমি এখানে আমরণ অনশন করব, হাঙ্গার স্ট্রাইক। সে কি করলো? সে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিল জেলের ভিতরে। নেতাজি জেলের ভিতরে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে শরীর অসুস্থ হইলো। শরীর যেই অসুস্থ হইলো, এরপরে ইংরেজরা বা ব্রিটিশরা ভয় পেয়ে গেল যে ইয়ার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। তাহলে কি করলো? ওয়ার যে নিজের ঘর, সেই নিজের ঘরেই ওয়াকে গৃহবন্দী করে রাখিল। কাকে? নেতাজিকে। কত সাল? 1940। 1940। সেই যে 1940, সেই 1940-এ কি হলো? 1940-এ ওকে নিজের ঘরের মধ্যে ওকে বন্দি করে রাখা হয়েছে, ঠিক আছে? ঘরের মধ্যে খাবার যাচ্ছে, সবকিছু যাচ্ছে, কিন্তু বাইরেও বেরোতে পারবে না, আর বাইরে পুরো গার্ড রয়েছে, ঠিক আছে? নেতাজি কি করলো? নেতাজি আলাদা আলাদাই প্ল্যান তার, ঠিক আছে? সে কি করছে? সে বলছে যে আমার ঘরে কেউ ঢুকতে পারবে না, ঘর চাবি দিয়ে দিল, ঠিক আছে? ঘর চাবি দিয়ে দিল, আর ঘরে ঠিকঠাক টাইম মতো আমাকে খাবার দিয়ে দেবে। কি করছে? আস্তে আস্তে নিজের দাড়ি বাড়াচ্ছে। হ্যাঁ, দাড়ি বাড়াচ্ছে তাকে যাতে চিনতে না পারে, ঠিক আছে? তারপরে কি করলো? তাকে সে ওই মুহূর্তেই সে কি হচ্ছে, যত দিন বাড়িছে, দিনের সাথে সাথে দাড়ি ফাড়ি বাড়ি গেলো, তাকে একটা অন্যরকম তার মুখমন্ডল চেঞ্জ হয়ে গেল। তখন কি করছে? সে নিজের ছদ্মবেশ হচ্ছে, অন্য একজনের ছদ্মবেশ করে ওইখান থেকে বেরিয়ে চলে গেল ঘর থেকে। একটা ইন্স্যুরেন্স বালা তার ছদ্মবেশে সে ওইখান থেকে বেরিয়ে চলে গেল, মুসলিম একজন। তাহলে মুসলিম হওয়ার জন্য সেই সময় দাড়ি ফাড়ি রাখা, ওইরকম করে দাড়ি রাখেছিল, ঠিক আছে? তার পরিবর্তে ওর ঘরের ভিতরে কাকে ঢুকাই দিয়ে গেল? ভাইপো। তাহলে ভাইপোকে এখানে ঢুকাই দিয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, শিশির। হ্যাঁ,
শিশির বসু, শিশির চন্দ্র বসু নাকি, তার ভাইপোকে ঢুকাই দিয়ে গেল। শিশির আমার বাবার নাম। যাই হোক, তো তার ভাইপোকে ঢুকাই দিয়ে গেল। সে কি করলো, এখান থেকে বেরিয়ে চলে গেলো, ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, 1940 সাল, সালটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। 1940 সালে ঘর থেকে বেরিয়ে গেল, কেন ইম্পর্টেন্ট সবার লাস্টে বলছি। যেই ঘর থেকে বেরিয়ে গেল, তাহলে ব্রিটিশরা তো ওকে সবাই খুঁজবে। ও যেই ঘর থেকে বেরিয়ে গেল, ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে কোথায় চলে গেল, পাঞ্জাব। পাঞ্জাব থেকে আস্তে আস্তে তোমরা যদি ম্যাপ দেখো, ম্যাপ দেখলে বুঝতে পারবে। তারপর এখান থেকে চলে গেল আফগানিস্তান, দেখো পাঞ্জাবের এখান থেকে আফগানিস্তান, হ্যাঁ ওই যে আফগানিস্তান, আফগানিস্তান থেকে আস্তে আস্তে রাশিয়া যাবে। ঠিক আছে, এরকম করে করে সে কোথায়, তার উদ্দেশ্য কোথায়, সে কোথায় যেতে চাইছে, জার্মানি। কোথায় যেতে চাইছে, জার্মানি। ঠিক আছে, কেন জার্মানি যেতে চাইছে, তার কারণ রয়েছে। জার্মানি যেতে চাইছে তার কারণ হচ্ছে যে সেই জার্মানিতে যে সৈন্য, প্রথম বিশ্বযুদ্ধে ভারতের যে সৈন্যগুলো রয়েছে, ওইখানে ওদেরকে সবাই কয়েদি করে নিয়ে চলে গেছে জার্মানিতে। কারণ যারা যে সমস্ত সৈন্যগুলোকে চলে যেতে পারিছে, যাদেরকে হারাই দিয়েছে, তাদেরকে যেই করে ওরা জার্মানিতে কয়েদি করে রেখেছে। সেই কয়েদিগুলা, সেই সমস্ত যে ইন্ডিয়ান সৈন্য, তাদেরকে নিয়ে করে সে নিজেই আর্মি তৈরি করে দিল। সেই আর্মি তৈরি করে পরে সে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াবে। এই প্ল্যান হচ্ছে কার, নেতাজির। তাহলে সে আস্তে আস্তে কোথার থেকে কোন দিকে চলে গেল, একদম প্রথমে আফগানিস্তান, আফগানিস্তান থেকে রাশিয়া, রাশিয়া থেকে জার্মানি, এরকম। ঠিক আছে, এই যে জার্মানিতে যে গেছে, সেই জার্মানি যাওয়া একটা আলাদাই জিনিস। এই যে চলে গেছে না, সেই চলে যাওয়ার 12 দিন পরে খবর পাচ্ছে যে ওর ঘরে যে আছে সে হচ্ছে ওর ভাইপো। 12 দিন পর খবর পাচ্ছে, তার মানে এতদিন ধরে ওর ঘরে ঠিক খাবার দাবার পৌঁছে যাচ্ছিল। হ্যাঁ, খাবার ঢুকছে ঘরে, সেই খাবার খাচ্ছেও, কেউ একজন খাচ্ছে, মানে ওর ভাইপো যে আছে সে খাচ্ছে। মানে কোন ব্রিটিশরা কেউ বুঝতে পারেনি, 12 দিন পর বুঝতে পারছে। 12 দিন যখন বুঝতে পারছে, তখন সে আফগানিস্তান ক্রস করে পালাই গেছে নেতাজি। কি বললে, বুঝতে পারলে? তাহলে এই নেতাজি আস্তে আস্তে কোথায় যাচ্ছে, জার্মানি। জার্মানিতে যাই করে সেইখানে কি হচ্ছে, জার্মানিতে এইবারে যখন গেছে না, তার আগেও একবার জার্মানি গিয়েছিল। কে, নেতাজি তার আগেও একবার জার্মানিতে গেছিল। সেই যে জার্মানিতে গেছিল, সেই জার্মানিতে সে তার নিজের আত্মজীবনী লেখার জন্য গেছিল। ঠিক আছে, আত্মজীবনী লেখার জন্য একজনকে রাইটার দরকার, টাইপিস্ট দরকার। সেই টাইপিস্ট একজন মেয়ে, সেই মেয়ের সাথে তার প্রেম। ঠিক আছে, সে প্রেমে পড়েছে, অনেকদিন ধরে লেখালেখি চলছে, সে প্রেমে পড়েছে। সেই প্রেমে পড়ার পরে তার ওইখানে তার সাথে বিয়া হয়েছে। কার, নেতাজির সাথে জেলেনস্কির বিয়া হয়েছে। তাহলে বিয়া যে হয়েছে, সেই সময়ে জার্মানদের বিরাট বড় রুলস ছিল যে জার্মান ছাড়া অন্য কোনো দেশের বিয়া করা চলবে না। তাহলে নেতাজি কোথাকার, ইন্ডিয়ান। তাহলে ইন্ডিয়ানের সাথে কার বিয়া হচ্ছে, জার্মানি। এটা কিন্তু কি হচ্ছে, এইরকম যতজন হয়েছে সবাইকে রাস্তায় ফেলে গুলি করে মারা হয়েছে, যারা এরকম করেছে। হিটলার ক্রুর শাসক, হিটলারের মতো এরকম শাসক আর চারিদিকে একটাও নাই। সে হচ্ছে পুরো একদম, মানে তার ওইসব কিছু নাই। সে কি করতো, ইহুদিকেও একদমই পছন্দ করতে পারতো না। সব ইহুদিগুলোকে একটা ঘরে ঢুকাইতো, দিয়ে তারপরে সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দিত, দিয়ে ও যে মরতো, তারা যখন কষ্ট করে মরতো না, সেটাও বাইরে থেকে দাঁড়ায় দেখতো। এতটাই ক্রুর শাসক ছিল। ঠিক আছে, তার সাথে দেখা করতে যাচ্ছে সেকেন্ড টাইম কে, 1940 পেরাই করে। তারপর কে দেখা করতে যাচ্ছে, নেতাজি দেখা করতে যাচ্ছে। ঠিক আছে, সেই নেতাজিকে যে বলে দিয়েছে, কে বলে দিয়েছে, তার যে স্ত্রী, সে বলে দিয়েছে যে কিভাবে ওর সাথে কথা বলবে, কি ব্যাপার, একজন জার্মান সোলজার সে কিরকম হতে পারে। ও আগে সোলজার ছিল, হিটলার আগে সোলজার ছিল। ঠিক আছে, সে কিরকম হতে পারে, তার কিরকম জিনিস, তার ক্যারেক্টার কিরকম, সবকিছু বলে দিয়েছে। তারপরে সেই বিরাট সন্ধিক্ষণ কে যাচ্ছে, নেতাজি যাচ্ছে হিটলারের সাথে দেখা করতে। নেতাজি যখন হিটলারের সাথে দেখা করছে, তখন ওকে এরকম ভাবে একটা চেয়ার বস করে রেখেছে যে বসে তুমি এখানে, হিটলার যখন বলবে তখন তুমি আসবে। ঠিক আছে, ও চেয়ারে বসে আছে। ঠিক আছে, উদমাই 4-5 জন হিটলারকে, তার অনেক হিটলার এরকম কপি করা হিটলার থাকে। ঠিক আছে, একজন দলবল নিয়ে এরকম হিটলার সাজাই করে, হ্যাঁ দলবল নিয়ে আসলো। ঠিক আছে, নেতাজির সাথে সাথে চারিদিকে অনেকজন বসে আছে, তারা সবাই দাঁড়াই গেল। ঠিক আছে, কে না, হিটলার এসে, নেতাজি চুপ করে এখানে বসে আছে। সেকেন্ড টাইম আবার একজন এই হিটলার, আবার একজন অন্য হিটলার সে পেরে এলো, সবাই বেড়াই গেল। এরকম হিটলার গালে সবাই এরকম হাত এরকম করে দিল, হিটলার এলে সবাইকার হাত এরকম। ঠিক আছে, এরকম করে দিল। ঠিক আছে, নেতাজি চুপটি করে বসে আছে। নেক্সট যখন বুঝতে পেরে গেল যে না ইয়াকে তো ধোকা দিয়ে যাবে, তখন কি হলো, তখন আসল যে হিটলার সে ওকে ডাকিয়েছে, আসল হিটলার নেতাজিকে ডাকিয়েছে। নেতাজিকে ডাকিয়ে বলছে তুমি তাহলে কি করে বুঝলে যে এগুলো আসল নয়? ঠিক আছে, আমি জানি এগুলো কোনটা কে কি রকম হতে পারে, সেগুলো আমি জানি। ঠিক আছে, তাহলে তখন বলছে বলো তুমি কিসের জন্য আসতে চাইছো, বলো তুমি কি চাইছো।
তখন বলছে নেতাজি, বলছে তুমি যে সমস্ত সৈন্যগুলা আমাদের ভারতবর্ষের সৈন্যকে এখানে বন্দি করে রাখিছ তাকে আমাকে দাও। তুমি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছো না, আমি এই সৈন্যগুলোকে নিয়ে করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আমি একটা আর্মি খাড়া করব। ঠিক আছে, কাকে বলছে? হিটলারকে। হিটলার বলছে যে এই লোকগুলো আমাকে মারতে এসেছিল, ওরা তো হিটলারকে মারতে এসেছিল, তাই না? হিটলারের বিরুদ্ধে যুদ্ধ মানে হিটলার মারতে এসেছিল, বলছে এরা আমাকে মারতে এসেছিল আর আজকে তোমার হয়ে এরা যুদ্ধ করবে, এটা কি করে হইতে পারে? বলছে এদের এই জিনিসটা আমার উপর দায়িত্ব ছাড়ে দাও, এটা আমি দেখে নেবো। তুমি শুধু বলে দাও যে এই যে ব্রিটিশ আর্মির বিরুদ্ধে ভারতবর্ষের যে সমস্ত কয়েদি সৈন্য যারা রয়েছে জার্মানে, তাদেরকে আমি তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে, তুমি এবারে সেনা তৈরি করো, দিয়ে তারপরে তুমি যাও ব্রিটিশদের বিরুদ্ধে লড়ো। নেতাজি গেল, কোথায় গেল? সেই যত কয়েদি আছে ভারতবর্ষের যে কয়েদি তাদের সামনে নেতাজি গেল। সেই কয়েদিগুলো তারা ভাবছে তাদেরকে এরকম অনেক ইয়া করা হয়েছে, যে ইয়ার আগেও তাদেরকে অনেক এরকম যে সিক্রেট এজেন্সি করে পাঠানো হয়েছে, এরকম অনেকজনকে পাঠাইছে যে যাও এখানে কি ওদের কি কি হচ্ছে খবর নিয়েছো। তাহলে ওরা ভাবছে যে এটাই ব্রিটিশদের কোন সিক্রেট এজেন্ট হয়তো নেতাজিকে ভাবছে। ঠিক আছে, তখন বলছে না না, তোমার কথা আমরা কিন্তু কোনো কর্ণপাত করবো না, আমরা আর কোনো মানে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। কে বলছে? আর্মি গুলো কোথাকার? ভারতের। নেতাজি তখন যাই করে বলছে ভারতের যে সমস্ত আর্মি গুলো এখানে আছে প্রায় 10,000 আর্মি ছিল, 10,000 প্রায় আর্মি ওখানে ছিল। কত আর্মি? 10,000। সেই 10,000 আর্মির সামনে নেতাজি যাই করে বলছে যে वो खून किस मतलब का जिसमें उबल का नाम नहीं, वो खून किस मतलब का जिसमें उबल का नाम नहीं, वो खून किस मतलब का आसाके देश का काम नहीं। বলছে যে দেশের হয়ে যে রক্ত কাজ করেনি, দেশের জন্য যে রক্ত টগবগ করে ফুটেনি, সেই রক্তের দাম কি আছে? কাদের সামনে বলছে? ওদের সামনে। নেতাজি এরকম করে তার যে বিভিন্ন যে মোটিভেশনাল যে স্পিচ সবার সামনে দিয়েছে, তার মধ্যে সবাই তো কনভিন্স হয়নি, তার মধ্যে মেজরিটি তারা কনভিন্স হয়েছে, দিয়ে তারপরে বলছে ঠিক আছে আমরা এবারে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো, ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়বো। ঠিক আছে তো? নেতাজি এমন একজন লোক ছিল, সেই নেতাজিকে সবাই নেতাজির কাছে নেতাজি আর্মি খাড়া করবে, যেহেতু সে চেষ্টা করেছিল একদম ইন্ডিয়া থেকেই যে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আমাকে আর্মি তৈরি করতে হবে। সেই আর্মি আমি ইন্ডিয়াতে থেকেই তৈরি করবো, তখন থেকেই তৈরি করা শুরু করেছিল। সেই সময় নেতাজিকে সেই সময় যত মেয়ে আছে, মেয়ে মহিলা, বিবাহিত মহিলা, তারা ভরে ভরে সোনা দিয়েছে, নিজের মঙ্গলসূত্র পর্যন্ত তাকে দিয়ে দিয়েছে, প্রচুর সোনা তাকে দিয়েছে। ঠিক আছে, যে ভারতবর্ষকে স্বাধীন করো, নেতাজিকে দিয়েছে। নেতাজির কাছে প্রচুর সোনা ছিল। ঠিক আছে, চলে আসো, নেতাজির কাছে প্রচুর সোনা ছিল। দিয়ে তারপরে সেই সোনা নিয়ে করে সে কিন্তু গেছে সেইখানে। ঠিক আছে, তাহলে সেই সোনাগুলো তার কাছে আছে। একজন মানে সে কত বড় মোটিভেশনাল স্পিকার, জাস্ট ভাবো, যদি দেখো বুঝতে পারবে যে সে একজন মা, সেই মা তার অন্ধ ছেলে তাকে নেতাজির সামনে নিয়ে এসে করে বলছে যে তুমি যে আর্মি তৈরি করবে বলছো, সেই আর্মির একজন সৈন্য আমি তোমাকে দিলাম। তখন নেতাজি বলছে যে এ তো চোখে তো দেখতে পায়নি, অন্ধ। তখন সেই ছেলেটা বলছে আমি অন্ধ তো কি হয়েছে, ব্রিটিশদের একটা গুলি তো আমি কমাই দেবো। কি বললাম বুঝতে পারলে? বলছে ব্রিটিশদের একটা গুলি তো আমি কমাই দেবো। তাহলে এইরকম বড় একজন মোটিভেশনাল স্পিকার তিনি ছিলেন। সবার সামনে যখন যাই করে ওই ব্রিটিশদের হয়ে যারা লড়ছিল, যে সমস্ত ইন্ডিয়ান আর্মি, তাদেরকে সবার সামনে যখন এরকম মোটিভেট করলো, সেই মোটিভেট করার পর তারা সব বুঝতে পারে যে তারপরে তারা সবাই আস্তে আস্তে কি করছে, যে যুদ্ধ করার জন্য ভারতবর্ষে আসতে হবে। তারপরে আস্তে আস্তে তারা ভারতবর্ষের দিকে আসতে শুরু করছে। সেইখানেই তো বলছে কদম কদম বড়ায়েগা, খুশি কে গীত গায়েগা। সেইখানে এসছে এই জিন্দগি হে কম কা, কম মানে যেখানে আমার জন্ম হয়েছে সেটাকে বলা হয় এই জিন্দগি হে কম কা, কম পে লুটায়েগা। যদি আমার এই জিন্দগিকে যদি শেষ করতে হয়, তাহলে আমি আমার মাটিতেই শেষ করবো।
অন্যখানে কেন করবো, অন্য কারোর জন্য কেন করতে যাবো? কি বললাম বুঝতে পারলে? এরকম করে আস্তে আস্তে সবাই কি করলো, যে তারা ভারতের দিকে অগ্রসর হচ্ছে। নেতাজি ভারতের দিকে অগ্রসর করে নিয়ে আসছে সমস্ত সেনাকে। হয়েছে, সাল হচ্ছে আস্তে আস্তে সাল বাড়ছে। হ্যাঁ, 1945 সাল, এই আগস্ট মাস, 1945-এর এই আগস্ট মাসের 6 আর 9 আমেরিকা জাপানের বিরুদ্ধে, জাপানের উপর হিরোশিমা আর নাগাসাকি শহর রয়েছে। একটা 6 তারিখ, একটা 9 তারিখ। 9 তারিখ মানে কালী যে আগস্ট, ঠিক আছে? সেই সেই আগস্টে একটা হিরোশিমা আর একটা নাগাসাকি, জাপানের বড় শহর, সেইখানে পরমাণু বোমা ফেলে দিয়েছে। কার বিরুদ্ধে? জাপানের বিরুদ্ধে। কে ফেলেছে? আমেরিকা। জাপান সাহায্য করছিল কাকে? নেতাজিকে। জাপান নেতাজিকে সাহায্য করছিল, জার্মানি নেতাজিকে সাহায্য করছিল। যখন দেখলো এরকম অবস্থা হয়ে গেছে, তখন আর নেতাজি আর কিছু করতে পারল, কারণ জাপান তো আর তো তাকে সাহায্য আর কোথা থেকে করবে? জাপান এখানে অলরেডি পরাধীন হয়ে গেল। জাপানকে এখানে পুরোপুরি এখনো পর্যন্ত আমেরিকা, এখনো পর্যন্ত জাপানের যে সুরক্ষার দায়িত্ব আমেরিকার, সেই তখন থেকে 1945 থেকে এখন পর্যন্ত জাপানের কোনো নিজস্ব আর্মি নাই। একটা টাইম জাপান পুরো স্পেসকে কাঁদাই দিচ্ছিল, জাপান জার্মানি মিলে করে। এখন সেই জাপানের কোনো আর্মি নেই, ঠিক আছে? তাহলে সেই জাপান কি হচ্ছে, আর নেতাজিকে বলছে আর তোমাকে আমি হেল্প করতে পারবো না। তখন কি হচ্ছে, তখন নেতাজি বলছে, নেতাজি কি করলো, প্ল্যান করলো যে আমাকে এবারে রাশিয়া যেতে হবে, রাশিয়ার কাছ থেকে আমি যদি কিছু সাহায্য পাই। কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে। দিয়ে অনেক সোনা নিয়ে যাওয়ার একটা প্ল্যান সে করেছিল। সেই সোনা বুঝতে পারছো, 4 বাক্স সোনা নিয়ে করে যাওয়ার একটা প্ল্যান করেছে। এরপরে পুরাপুরি একটা প্ল্যান, এই পরে তোমরা যে বলোনি যে নেতাজি মারা গেছে না মারা যায়নি, কেউ এখন জানেনি নেতাজি মারা গেছে না মারা যায়নি, সেই ঘটনা শুরু হচ্ছে এখন থেকে। তোমরা শোনো, কোন সরকার এটাকে সাপোর্ট করবে না। তার কারণ আমি তোমাকে বলে দিচ্ছি একটু পরেই, আগে এই ঘটনাটা শোনো। কেউ এখনো বলবে কি যে নেতাজি বাঁচিয়ে আছে না বাঁচিয়ে যায়নি, এটা মানে নেতাজি বাঁচিয়ে ছিল না মরে গেছে না ভারতবর্ষে আসিছিল, কি ব্যাপার, কি ঘটনা, এগুলো বের করো না, কয়েক সেকেন্ডের ব্যাপার। একটা লোক আজ থেকে 1000 বছর আগে মরেছে, সেটা ছেলে ছিল না মেয়ে ছিল, সেটা বলে দেওয়া যাবে কার্বন ডেটিং থ্রু দিয়ে। কি বলছি বুঝতে পারছো? তাহলে একটা নেতাজি মারা গেছে না বাঁচিয়ে গেছে সেটা বলা যাবে না? এটা কোনো কথা হইলো? কোনো গভর্নমেন্ট সেটা চায়নি। কেন চায়নি আমি আস্তে আস্তে বলছি, বুঝতে পারবে। কি হয়েছে, সে নেতাজি পুরোপুরি প্ল্যান করলো যে একটা বিমান দুর্ঘটনা করতে হবে, সেই বিমান দুর্ঘটনায় আমি মারা যাব। বিমান দুর্ঘটনা এমনি ফেক দুর্ঘটনা থাকবে, আমি মারা যাব, আর তার সাথে আমার ওই 4-5 বাক্স থাকবে, ঠিক আছে? সেই বাক্সতে করে আমি সোনালিয়ে, সবাই জানবে যে সোনালি আমি রাশিয়া উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? কেন করলো এটা? সবাই বলবে যে কেন করতে গেল এটা? তার কারণ হচ্ছে যে নেতাজি চারিদিকে তো সবাই জানে গেছে যে ব্রিটিশরা তো খবর পাচ্ছে। যখন নেতাজি এখান থেকে অল ইন্ডিয়া রেডিওতে বলছে যে দিল্লি চলো, এই সমস্ত স্লোগান দিচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমার রাষ্ট্রপিতা তোমার মহাত্মা গান্ধীর সঙ্গ চাই, যখন এখান থেকে বলছে, এগুলো তো সব শুনতে হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর ঘটনা এগুলো, ঠিক আছে? তাহলে অল ইন্ডিয়া রেডিওতে মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা বলছে, কে বলছে? নেতাজি, ঠিক আছে? নেতাজিকে বলছে, সুভাষচন্দ্র বসুকে নেতাজি কে বলেছে? হিটলার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তোমাদেরকে, এগুলো কোশ্চেন পড়ে, ঠিক আছে? তাহলে সে বলছে, যখন এই সমস্ত জিনিস ঘটনা শুনতে পাচ্ছে, তখনই ব্রিটিশরা বুঝতে পেরে গেছে। তাহলে ব্রিটিশরা সবসময় গুপ্তচর চারিদিকে ছড়াই রেখেছে, ঠিক আছে? তাহলে ও কি করলে, ওকে তো মারি দিতে পারে, যেখানেই থাকুক না কেন, নেতাজি যেখানেই থাকুক না কেন তাকে মারি দিতে পারে। তাহলে সে চাইলো যে নেতাজি মরে গেছে এরকম একটা খবর চারিদিকে সার্কুলেট করবে, আর তার জন্য যত কিছু করার সবকিছু করো, সবকিছু করলো। ওই নেতাজির সাথে একজন ফেক নেতাজির সাথে একজনকে পাঠানো হলো, তার নাম হচ্ছে রহমান। কি নাম? রহমান। সেই রহমান তাকে বলে দিয়েছে যে তুমি এই যে এইরকম একটা বিরাট বড় সংঘর্ষের মধ্যে দিয়ে তোমাকে থাকতে হবে, তুমি হচ্ছে একমাত্র যে সাক্ষী, যে তুমি বলবে যে নেতাজি মারা গেছে, তুমি হচ্ছে একমাত্র সাক্ষী, ঠিক আছে? তো যে জীবিত আছে, মানে বাকিরাও জীবিত ছিল, বলছে তুমি একমাত্র সাক্ষী যে বলবে যে নেতাজি মারা গেছে। তোমাকে পুলিশে ধরবে, মানে ব্রিটিশ পুলিশে তোমাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে প্রচুর পরিমাণে টর্চার করবে, টর্চার করতে করতে বলবে যে বলো নেতাজি কোথায় আছে, তুমি তবু বলবে যে না নেতাজি মারা গেছে। এরকম করে সবাই ঠিক করলো, এই যে এরকম একটা প্ল্যান দিয়ে তারপরে এখানে মারা যাওয়া। আর অ্যাকচুয়াল যে সোনা, 4 বাক্স যে সোনা ছিল না, সেই সোনাটা দিয়ে গেছিল তার এই
আর যে ওই যে আজাদ হিন্দ ফৌজ, যে সেই ফৌজের যে কমান্ডার, অনেকজন কমান্ডার, দু একজন তিনজন চারজন অফিসার থাকে না, সেই অফিসারদেরকে দু একজনকে এখানে রাখার দায়িত্ব দিয়ে গেছিল দু ভাইয়ে, ঠিক আছে। তাদেরকে বলেছিল যে এই সোনাগুলো তুমি রাখবে, যখন আমার দরকার হবে আমি খুঁজবো তোমার কাছে। সে বলেছিল নেতাজি, ঠিক আছে তো। দিয়ে ও লুকাই লুকাই চলে গেল রাশিয়া। কিসে গেল, কি করে গেল কেউ জানেনি, নেতাজি ছাড়া কেউ জানেনি। কিন্তু চারিদিকে সবাই খবরে কি আসছে, 1948 সালে দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় মারা গেছে কে, নেতাজি। এখনো পর্যন্ত চারিদিকে খবর এটাই, সবাই জানে ওইটাই। কিন্তু না, তিনি আস্তে আস্তে কোন দিয়ে গেলেন, রাশিয়া। রাশিয়া থেকে কোন দিয়ে গেলেন কেউ জানেনি, কাউকে কোনো খবর তো নেই। যতটা খবর শোনা গেছে যে রাশিয়া গেছে, রাশিয়া যাই করে, রাশিয়া তখন ভারতের বন্ধু থাকেনি। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, ভারতের ইন দ্য সেন্স পরাধীন ভারতের বন্ধু ছিল, কিন্তু স্বাধীন ভারতের বন্ধু তখন তো স্বাধীন হয়নি। তাহলে রাশিয়া তখন পরাধীন ভারতের বন্ধু থাকেনি। তাহলে পরাধীন ভারতের হয়ে কে যাচ্ছে, পরাধীন ভারতের হয়ে কে যাচ্ছে, নেতাজি। তাহলে নেতাজিকে একসেপ্ট করবে না ওরা, স্বাভাবিক জিনিস, কারণ ওরাও ব্রিটিশদের হয়েই লড়ছে, রাশিয়াও ব্রিটিশদের হয়ে লড়ছে, ঠিক আছে। যখন এরকম হচ্ছে, এরকম অবস্থায়, ঠিক আছে, ওকে ক্যাপচার করে ধরে নিল পুলিশে ধরে করে ওকে জেলে ভরে দিল। কাকে, নেতাজিকে। কোথায়, রাশিয়াতে। দিয়ে রাশিয়াতে তাকে প্রচুর টর্চার করা হলো, প্রচুর টর্চার করে এদিক ওদিক করে দিয়ে আস্তে আস্তে, তখন সবাই জানে মানে ন্যাশনাল কংগ্রেস যে আছে না, সেই ন্যাশনাল কংগ্রেস মানে আমাদের এই যে কংগ্রেস, এখনকার যে কংগ্রেস, সেই কংগ্রেসটাই ন্যাশনাল কংগ্রেস। সেই ন্যাশনাল কংগ্রেসেরই তারা কিন্তু জানে যে নেতাজি বাঁচিয়ে আছে না নাই। অনেকজন তার সাথে যোগাযোগ রেখেছিল, কিন্তু কারো ক্ষমতা হয়নি যে সত্যিটা সবাইকার সামনে বলি। একটা টাইম এরকম হয়ে গেছিল, নেতাজি নিজে চায়নি যে আমার নিজের সত্যিটা সবাইকার সামনে আসুক। আস্তে আস্তে যখন এত টর্চার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, দিয়ে আস্তে আস্তে তিনি সেই আধ্যাত্মিক জগতে তিনি চলে গেছেন। দিয়ে তারপরে তিনি সাধু বেশে ভারতবর্ষে কিন্তু এই বিভিন্ন রাস্তা দিয়ে ভারতবর্ষে কিন্তু প্রবেশ করছেন সাধু বেশে। তারপরে ভারতবর্ষে আসি করে তিনি বিভিন্ন রাজ্যে, আলাদা আলাদা রাজ্যে কিন্তু তিনি ছিলেন, ঠিক আছে। যখনই তিনি এইখানে যাচ্ছেন, এখানে ধরা পড়ে যাচ্ছে যে নেতাজি, তখনই আবার ছড়িয়ে যায় অন্যখানে যখন ধরা পড়েছে দিয়ে অন্যখানে, এরকম করে করে চারিদিকে ঘুরে তাকে লাস্ট জীবনটাকে এরকম করে কাটাতে হয়েছে। যে তার নিজের জীবনের সর্বস্বটুকু দিয়ে গেছে ভারতকে স্বাধীন করার জন্য, তাকে আজকে শুনতে হচ্ছে যে নেতাজি কি কাজ করেছে। সেই সময়ের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল, ক্লিমেন্ট এটলি, সে নিজে বলছে যে নেতাজির জন্য আমরা ভারতবর্ষকে তাড়াতাড়ি স্বাধীন করে দিয়েছি, নেতাজির জন্য। এখনকার দিনের বড় বড় নেতাগুলো বলছে যে না, নেতাজি কিয়া। তাহলে এইরকম একটা লোক তাকে এরকম বলছে। তাহলে এই নেতাজি, তিনি তার জীবনের সবকিছু দিয়ে করে আমাদের দেশকে স্বাধীন করেছেন। তিনি বাইরে থেকে এত বেশি এক্সটার্নাল প্রেসার দিয়েছে কাদেরকে, ব্রিটিশদেরকে, যে আমাদের ব্রিটিশরা যারা রয়েছে তারা আমাদের দেশকে ছাড়তে বাধ্য হয়েছে। কি বললাম বুঝতে পারলে? কিন্তু তার মানে এরকম নয় যে শুধু নেতাজি আমাদের দেশকে স্বাধীন করেছে। নেতাজির সাথে সাথে 7,32,000 এরকম শহীদ রয়েছে, যারা ডিরেক্ট শহীদ হয়েছে। 7,32,000কে হয় ফাঁসি না হলে গুলি করে মারা হয়েছে। এইরকম 7,32,000 দেশ প্রেমিক, দেশ নায়ক, তাদের আত্মবলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে নেতাজি। আমি তোমাদেরকে যা কিছু বললাম নেতাজির, তার অনলি 0.01%ও বলিনি। নেতাজির কথার মধ্যে আলাদা টোন ছিল। সে মুহূর্তের মধ্যেই কাউকে সঙ্গে সঙ্গে ম্যানিপুলেট করে দিতে পারে। ওই নেতাজি একটা মেয়েকে সঙ্গে সঙ্গে এমন ম্যানিপুলেট করে দিল যে ওই মেয়েটা তার মাকে বলছে না, আমিও এবার ব্রিটিশদের বিরুদ্ধেই কথা বলবো, তার মাকে বলছে। সেই মেয়েটাও লাস্ট পর্যন্ত স্বাধীনতার জন্য নিজে লড়ে গেছিল। তাহলে এই হচ্ছে নেতাজির গল্প। এই সোসাইটির ছোট একদম বীজ, কুড়ি থেকে কারাপশনে ভর্তি। কুড়ি থেকে মানে এই ধরো এইখানের একটা ছোট্ট জিনিস, যেখানে খুশি কথা বলো না, এই গ্রাম পঞ্চায়েত, এটা তো সবচেয়ে ছোট লেভেলের জিনিস। গ্রাম পঞ্চায়েত, সেইখানেও চুরি, স্কুল সেইখানেও চুরি, যে কোনো অফিস আদালত চুরি, চারিদিকে চুরি, ছোট ছোট জায়গাতে চুরি। তাহলে বড় জায়গাগুলো কি হবে জাস্ট ভাবো। কারাপশন ছাড়া আর অন্য কিচ্ছু নয়, চারিদিকে শুধু কারাপশন। এতদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছাড়া 7,32,000 জন লড়ে আসছে সাদা ইংরেজদের বিরুদ্ধে, আর এখন তোমরা সাফার করতে হচ্ছে কালো ইংরেজদের বিরুদ্ধে। সাফার করতে হচ্ছে না?
একটা রাজনৈতিক নেতা যদি তুমি দেখো, তারা যখন থেকে তার রাজনীতি জীবন শুরু করেছে, সেই সময় তার অর্থের পরিমাণ যদি দেখো, সে লুঙ্গি পরে টমেটো বিক্রি করছে। 5 বছর 10 বছর হয়ে গেল, তার ঘরে ঠিক আছে কোটি কোটি টাকার সম্পত্তি। কোথার থেকে হচ্ছে এগুলো? কিসের জন্য হবে এগুলো? তারা কি নেতাজির থেকেও বিরাট বড় মডেল হয়ে গেছে নাকি? তারা গান্ধীজির থেকেও বিরাট বড় মডেল হয়ে গেছে? হ্যাঁ, 28 বছর বয়সে ভগৎ সিং দেশকে স্বাধীন করার জন্য ফাঁসি দিয়ে দিয়েছে। 28 বছর বয়সে, 17 বছর বয়সে দেশকে স্বাধীন করার জন্য ক্ষুদিরাম বোস নিজে ফাঁসি দিয়ে দিয়েছে। কারো অকাত থাকেনি ভগৎ সিংকে ফাঁসি দিয়া, কারো অকাত থাকেনি, ভগৎ সিং নিজে ফাঁসি দিয়েছে। ভগৎ সিং যদি বলতো যে আমি ফাঁসি দেবো নি, কে বলো তুমি ফাঁসি দিবে? তাহলে এই দেশকে স্বাধীন করার জন্য এত কিছু করে গেছে, আর এখনকার কালো ইংরেজরা ঠিক আছে তো, এরা দেশটাকে লুটিয়ে লুটিয়ে খাচ্ছে। তোমরা যদি দেখো, তোমাদের আইডিয়া থাকবে যে এইখানে টাকাগুলো এখন এইখানে তো ছোটখাটো নেতা, এগুলো চুটিয়া নেতা বলে এগুলো। এগুলো কোনো বড় নেতা নাকি? এদের কাছে কত আছে? এদের কাছে জোর হার্ডলি এদিক ওদিক করে 10 লাখ 15 লাখ 20 লাখ 1 কোটি 10 কোটি হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে আছে জমা এক একটা নেতার। একজন যদি কেউ মুখ্যমন্ত্রী একবার হয়ে গেছে, সেই মুখ্যমন্ত্রী যাই করে দেখবে, খবর নিবে সুইস ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা। একবার যদি কেউ আইএএস আইপিএস হয়ে গেছে, একটু আগে যে আইএএস আইপিএস কে লাত মারিছে সুভাষ চন্দ্র বসু 4 র্যাঙ্ক করে, সেই আইএএস আইপিএস দের সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা রয়েছে। সুইস ব্যাংক মানে সুইজারল্যান্ডের একটা ব্যাংক। সেই ব্যাংকে টাকা কে কোথার থেকে দিচ্ছে ওইসব হিসাব রাখা হয়নি, শুধু এই হিসাব রাখা হয় তুমি 1000 কোটি টাকা দিচ্ছ না দাওনি। ওই তো কম টাকা নয়, তুমি যেই করে 570 টাকা এখানে জমা দেবে, হাজার হাজার কোটি টাকা। ঠিক আছে তো? তাহলে আমার কথা হচ্ছে, তোমরা এগুলো বুঝো, তোমাদের মানসিকতা যেমন এরকম না হয়। তোমাদের অনেকেই আছে, তোমাদের সারাউন্ডিংসে দেখবে এরকম, যে এরকম নেতা আছে, এরকম চাকরি করে, এরকম লোক আছে যে চুরি করছে। এরকম অনেক নেতা আছে দেখতে পাবে চুরি করছে। এরকম অনেক চারিদিকে দেখতে পাবে অনেক সমাজসেবী, যারা নিজেদেরকে সমাজসেবী বলে আর কি, তারা টাকা নিয়ে করে চুরি করছে, অনেক দেখতে পাবে। তাদের থেকে দূরত্ব বজায় রাখবে, তাদের সাথে কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে যে আমি তোমাদেরকে বলবো, আমার কথা হতে পারে, আমার কথা তোমাদের মনে নাও লাগতে পারে, আমি যেটা বলছি সেগুলো তোমাদের ভুল মনে হচ্ছে, হতে পারে আমি যা খুশি বলতে পারি, কিন্তু এই কথাটা জাস্ট মনে রাখবে, ভারত মাতার জন্য, আমার নিজের দেশের জন্য কোনো গাদ্দারি যদি কেউ করে থাকে, সে ব্রিটিশ যত বড় অপরাধ, তার সাথে সাথে এই 10 টাকা 4 আনার নেতাগুলো তত বড়ই অপরাধ। তত বড়ই অপরাধী, যত বড় অপরাধী এরা, তত বড় অপরাধী ঠিক তারাই। সুতরাং নিজেদের বিবেকটাকে বিক্রি করে দিও না। ছোটখাটো চুরি করবে, স্কুলে পরীক্ষায় নোট দেখবে, হ্যাঁ, এই রাস্তায় যেতে যেতে কার 100 টাকা পড়ে গেল, দিয়ে আসি করে সে তোমাকে বলছে এই 100 টাকা করে পাই জুড়ে, তুমি বলে দিলে না পাইনি। এই 100 টাকা নিয়ে কি হয়ে যাবে? একটা দুটা জিনিস ইয়ার কাছ থেকে ওই জিনিসটা লিয়ে করে লুকাই লিয়ে করে কি হয়ে যাবে? দুটো চারটা মিথ্যা কথা বলি করে কি হয়ে যাবে? বড় কিছু বিরাট বড় কিছু করে নিবে? কিচ্ছু হবে না। কিন্তু পরীক্ষার হলে যখন লিখতে পারবেনি, মাথা নিচু করে বসে থাকবে, যখন সবাই দেখবে যে না ই লিখতে পারেনি, কারোর দেখেনি, কিন্তু এরকম নয় যে কারোকে বলছে এই বল রে, নিজে নোট দেখে লিখছে, এসব কিছু করেনি। শুধুমাত্র পরীক্ষায় পাসের জন্য, 2 নাম্বার পাওয়ার জন্য নোট দেখতে যাবে। কি হবে ওই পরীক্ষায় নাম্বার নিয়ে? তোমাদেরকে তো প্রথমেই বলে দিই যে এই নাম্বার তো কোনো কিছু কাজে আসবে না। তোমরা বলো না, তোমরা এখনো পর্যন্ত মানে আমার কথাটা বুঝতে পারো নি? কি বলো যে পরীক্ষায় নাম্বার ইম্পর্টেন্ট নয় বলে বিরাট কিছু এখনো পর্যন্ত বুঝতে পারো নি? হ্যাঁ, যদি নাম্বার ইম্পর্টেন্ট হবে, যদি তুমি নিজের যদি নাম্বার তুলতে পারো, কোনখানে তোমার পরীক্ষার নাম্বারটা 100 লাগবে বলো দেখি? কোন জায়গায় পরীক্ষায় নাম্বার 100 লাগে? কোন পরীক্ষায় লাগবে 100? চাকরির পরীক্ষায়? সেটাতেও তুমি চুরি করবে যদি মনে হয় চুরি করার। তাহলে এখন থেকে ঠিক হও না। আজকে আমি যতই বলে দিই রাহুল শুনবে, যাবে মাধ্যমিক পরীক্ষা দিবে, হাতে লিখে নিবে, পেটে লিখে নিবে, দাঁতে লিখে নিবে, নোট করে নিয়ে যাবে, না নিয়ে যাবে। তাহলে শুনো আমার কথাগুলো, আমি বলছি, আমার কথা 10 জন শুনছে, 100 জন শুনছে, 50 জন শুনছে, 2 জন হলেও এই কথাটা শুনো। আমি যেগুলো বলছি এগুলো কি আমার নিজের ভালোর জন্য বলছি নাকি? এগুলো আমি এগুলো বলছি কত রিস্ক নিয়ে বলছি, তোমাদের কোনো আইডিয়া আছে? একটা ছোট্ট জিনিসের পরিবর্তনের জন্য আমি এখানে করেছিলাম কি, যে মাস্টারদেরকে টিউশন পড়ানো, একটা ছোট্ট, এগুলো অনেক, আমি তো অনেক বড় জিনিস নিয়ে কথা বলছি এখন। ওইটা অনেক ছোট জিনিস, আমি অনেক জিনিস নিয়ে কথা বলবো, এটা তো ছোটখাটো জিনিস। সেটার জন্য কত বড় প্রবলেম তৈরি হয়ে গেল।
তোমরা, আমার কথা হচ্ছে যে তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে যে কখনোই কোনো জিনিস চুরি করে, বদমাশি করে, এই করে ওই করে কোনো জিনিস ভালো জিনিস দাঁড়াবে না, কোনো মানে নাই সেগুলো। ভালো করে করবে, নিজের যতটা সামর্থ্য সেটা করবে। যদি না হয় সামর্থ্য, যদি মনে হয় যে না আমি পাচ্ছি নি, আরো বাড়াও, আরো কষ্ট করো, কিন্তু কোনো জায়গায় চুরি করে আমরা করতে যাবো না। তোমরা জাস্ট ভাবো দেখি, তোমাদেরকে আজকে পরীক্ষার আগে যদি মাধ্যমিকের খাতা যদি দিয়ে দেওয়া হয় কোশ্চেন, তোমরা কে কে নিবে নি বলো? কারো সৎ সাহসে নেই হাত তোলা, বলো দেখি কারো আছে? এখনো পর্যন্ত নাই। তার মানে হচ্ছে আমি তোমাদেরকে বুঝে দিই পারি, কে নিবে নি? হ্যাঁ, শিওর? মাধ্যমিকে অঙ্কের খাতা, তোমাদেরকে অঙ্কের পরীক্ষার কোশ্চেন 1 মাস আগে দিয়ে দেওয়া হলো তোমাকে, শুধু তুমি, কেউ জানতে পারবে না। মাধ্যমিকে অঙ্কের কোশ্চেনটা তোমাকে দিয়ে দেওয়া হলো 1 মাস আগে, কেউ জানতে পারবে না, কোনোদিন লিক হবে না, কোনো মতে লিক হতেই পারে না। এই অ্যাসুরেন্সে তোমাকে দেওয়া হবে, আর সত্যি জীবনে কোনোদিন হবে না। কে কে লিবেনি? কেউ জানতে পারবে না, কোনো পুলিশে না, কেউ জানতে পারবে না, পুলিশে ভয়েরও কোনো নাই ব্যাপার। নিজের কাছে ছোট হয়ে যাবে না, হবে না ছোট নিজের কাছে? আমার খুব ভালো লাগছে অনেকে হাত তুললে, ঠিক আছে, কিন্তু তোমরা এটা করতে পারবে না, কারণ তোমরা এখন ছোট আছো। আমি বলছি না, আমি আমি ভাই বোন তোমাদেরকে বলছি, আমি যা কিছু বলছি সবকিছু তোমরা নিতে পারবে না, তার কারণ তোমাদের এই যে কোনো অতটা হয়নি। কিন্তু তার সাথে সাথে এটাও মনে রাখবে, তোমরা কিন্তু জেনজি, সব জিনিস তোমাদের আগে চাই। তাহলে এটাও তো তোমাদের আগে চাই, কেন এটা আগে চাইনি? চাকরি আগে চাই না, চাইনি? তাহলে চাকরি আগে পাওয়ার জন্য তোমরা সৎ হও, তাহলে চাকরি পাবে আগে। চাকরিটা তো মেন জিনিস নয়, আমি তোমাদেরকে আগেও বলেছি, চাকরি বাদ দিয়ে করে যে কোনো জিনিস যে তোমরা নিজেদেরকে গেলে সাফল্য মণ্ডিত করতে গেলে সৎ হতে হবে। সৎ ছাড়া যদি হতে যাও, তাহলে সেই জিনিসের পরিণাম খুব বাজে হবে। কি বাজে হবে সেটা সবাই দেখতে পাবে, দেখে নেবে। যত যত নেতা মন্ত্রী দেখিবে না, তুমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি। মুম্বাই ইন দ্য সেন্স মহারাষ্ট্রের একটা চিফ মিনিস্টার, সেই চিফ মিনিস্টার 10 বছর, মানে 2টা টার্ম সে চিফ মিনিস্টার ছিল, 10 বছর চিফ মিনিস্টার ছিল। সে এত এত টাকা লুটে খাইছে না, সেই টাকা জমা দিয়েছে কোথায়? দুজনের জয়েন্ট অ্যাকাউন্টে জমা দিয়েছে কোথায়? এই তোমার কোথায় বললাম, সুইস ব্যাংকে। সেই সুইস ব্যাংকে যাই জমা দিয়েছে, ঠিক আছে তো? একদম রিয়েল কথা বলছি, সার্চ করে নিবে যাই করে, যদি মিথ্যা কথা বলি। সুইস ব্যাংকে যাই জমা দিয়েছে, সেই সুইস ব্যাংকে যাই করে জয়েন্ট অ্যাকাউন্ট, ওর সাথে ওর সেক্রেটারি যে ছিল, তার দুজনে মিলে জমা দিয়েছে, ঠিক আছে? যখনই দেখতে পাচ্ছে যে এইবার হারতে চলেছে, একটা টাইম আসবে হারতে চলে, 10 বছর পর হারতে চলেছে, যেরকম মমতা হারিয়েছে সেরকম ইও হারিয়েছে। হ্যাঁ, হারিয়ে করে যাই করে সেইখানে ব্যাংকে এবারে দেখছে যে তোমার টাকা লাগবে, এবারে গেছে ব্যাংকে, সুইস ব্যাংকে গেছে, যে দাও টাকা দাও। তোমার তো টাকা নাই। বলছি কেন? বলছি তোমার জয়েন্ট অ্যাকাউন্ট যে ছিল, যে তোমার অ্যাকাউন্ট ছিল না, সেই অ্যাকাউন্ট তোমার সাথে যে যার নামে ছিল, সে ওই টাকা নিয়ে চলে গেছে অন্য অ্যাকাউন্টে, মানে অন্য কান্ট্রিতে চলে গেছে সেই টাকা। ওর হার্ট অ্যাটাক হয়ে গেছে, এখানে সঙ্গে সঙ্গে মরে গেছে। যাই করে সার্চ করবে কোন চিফ মিনিস্টার সুইজারল্যান্ডে, যাই করে, তাও আবার কিসে হার্ট অ্যাটাক হয়েছে? ইয়াতে নাম ছিল, ইয়াতে সাথে সাথে সেইখানে হার্ট অ্যাটাক। ওই কি বলে ওগুলোকে, লিফটে নামতে নামতে হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে চুরি করা জিনিস কতদিন থাকবে? হ্যাঁ, থাকবে না বেশি দিন। সুতরাং তোমরাও চুরি করে নাম্বার পাবো, ইয়া করবো, এই করবো, ওই করবো, থাকবে না বেশি দিন। মানুষ হোক কি হবে?